আমরা আজকে ডিসকাস করব হচ্ছে ওয়ার্কশিট। আমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছি? স্ক্রিনটা Yes, কি sir. দেখা যাচ্ছে? Yes, sir. হ্যাঁ, আমরা আসলে লাস্ট ক্লাস পর্যন্ত পড়েছি অ্যাডজাস্টমেন্ট। তো আমরা ফেজ বাই ফেজ কিন্তু অ্যাকাউন্টিং মানে যে স্টেপগুলো বা প্রসেসগুলো ফলো করে সেভাবে যাচ্ছি। তো অ্যাডজাস্টমেন্ট করার পরেই কিন্তু আমরা কি করি, আসলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের প্রস্তুতি নেই, কারণ অ্যাকাউন্টিং এর মেইন আউটপুট হচ্ছে প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো যেসব প্রতিষ্ঠানের লেনদেনের পরিমাণ অনেক বেশি, তারা সাধারণত ডাইরেক্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি না করে তার আগে একটা ওয়ার্কশিট তৈরি করে, কারণ ওয়ার্কশিটটা হচ্ছে একটা রাফ শিট। এই শিটটা তৈরি করলে যাবতীয় লেনদেনের একটা রেকর্ড থাকে, রেকর্ড থাকার কারণে অনেক লেনদেন মানে বাদ পড়া থেকে এটার মধ্যে লিপিবদ্ধ থাকে, একটা প্রেডিকশনও পাওয়া যায়। তো আসলে ওভারঅল ওয়ার্কশিটটা নিয়ে আজকে আমরা ডিসকাস করবো, চ্যাপ্টার 4 অল অ্যাবাউট ওয়ার্কশিট। তার পাশে আরেকটা বিষয়, আমরা অলরেডি অ্যাডজাস্টিং এন্ট্রি জেনেছি, নরমাল জার্নাল এন্ট্রি জেনেছি, ক্লোজিং এন্ট্রিজ বলে আরেকটা এন্ট্রিজ আছে, সেগুলো আমরা জানবো যে আসলে কি ক্লোজ করতে হয়, কেন ক্লোজ করতে হয়, এবং ওভারঅল অ্যাকাউন্টিং যে আমরা সাইকেল বা হিসাবের যে চক্র সেটা দিয়ে আজকে আমরা শেষ করব। এই হচ্ছে আজকে আমাদের সেশনটা। একটু লম্বা হবে আর কি, কারণ আমরা একসাথে আজকে হয়তো 2 আওয়ার্স এর মতো ক্লাস মানে নিব, রেকর্ডটাও 2 আওয়ার্স এরই থাকবে, এটা লেন্দি সেশন, যাতে করে পুরো জিনিসটা কমপ্লিট হয়। তো আমরা ওয়ার্কশিট সম্পর্কে শুরুতে যেটা বলছি, মাল্টিপল কলাম ফর্ম ইউজড ইন দ্য অ্যাডজাস্টমেন্ট প্রসেস এন্ড প্রিপেয়ারিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। মানে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার আগে এবং অ্যাডজাস্টমেন্ট প্রসেসটাকে কমপ্লিট করার মাধ্যমে আমরা নরমালি মাল্টিপল কলামের মাধ্যমে ওয়ার্কশিটটা করে থাকি। নট এ পার্মানেন্ট অ্যাকাউন্টিং রেকর্ড, মানে এটা হচ্ছে অ্যাকাউন্টিং এর যে সাইকেল বা ধাপ বলি বা চক্র বলি, তার কোনো পার্মানেন্ট স্টেপ না। মেবি এ কম্পিউটারাইজড ওয়ার্কশিট, মানে একটা কম্পিউটারের মধ্যে আমরা ইনপুট গুলো দিয়ে রাখি যাতে করে একটা রাফ আইডিয়া পেতে পারি। প্রিপেয়ার্ড ইউজিং এ 5 স্টেপ প্রসেস, 5টা স্টেপ আমরা ফলো করি, এটাকে আমরা 10 কলাম ওয়ার্কশিট বলি। তার মানে 5টা ডিফারেন্ট ঘর, প্রত্যেকটা ঘরে ডেবিট ক্রেডিট আছে, সেই হিসাবে 10 কলাম বলে। এখন এইটা অপশনাল আর কি অর্গানাইজেশনের জন্য। কেন অপশনাল? কারণ ম্যান্ডেটরি হলে সবাইকেই করতে হতো। নরমালি যাদের ট্রানজাকশনের পরিমাণ বেশি তারা নরমালি এটা করে, যাতে করে ট্রানজাকশন গুলো তাদের রেকর্ডিং বা কোথাও কোনো ভুল হলো কিনা বা বাদ পড়লো কিনা সেগুলো যাতে তারা জানতে পারে, সেই জন্য নরমালি যাদের ট্রানজাকশনের পরিমাণ হচ্ছে অনেক বেশি তারা ওয়ার্কশিট করে থাকে, আর যারা ছোট অর্গানাইজেশন তারা ডাইরেক্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে। তাহলে আমরা এই যে কলামগুলো দেখছি ওয়ার্কশিটের ফরম্যাটটা, প্রথমে উপরে সবার আগে কোম্পানির নাম থাকে। আমরা এইখানে এক্সাম্পলে তারা পায়োনিয়ার অ্যাডভার্টাইজিং এজেন্সি বলছে। ওয়ার্কশিট কোন পিরিয়ডের জন্য তৈরি সেটা। আমরা প্রথম ঘরগুলো হচ্ছে অ্যাকাউন্ট টাইটেল। এখানে 5টা ঘরের কথা বলা হয়েছিল, ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। মানে এই যে 5টা ঘর, প্রত্যেকটার ভিতরে আবার ডেবিট ক্রেডিট। কারণ ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত আমরা ফার্স্ট চ্যাপ্টারে দেখেছি ট্রায়াল ব্যালেন্স, তারপর থার্ড চ্যাপ্টারে দেখেছি অ্যাডজাস্টমেন্ট। তো ট্রায়াল ব্যালেন্সের সাথে অ্যাডজাস্টমেন্ট গুলোকে অ্যাডজাস্ট করার পরে যেটা পাই সেটাকে বলা হয় অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এটা আমরা লাস্ট চ্যাপ্টারে বলেছিলাম যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স কি, প্রিভিয়াস ট্রায়াল ব্যালেন্সের যে ব্যালেন্স গুলো ছিল তার সাথে অ্যাডজাস্টমেন্ট করার পরে যেই নতুন ট্রায়াল ব্যালেন্সটা পাই তাকে বলা হয় অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এখন এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ফিগার গুলো থেকে আমরা সাধারণত ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটে পাঠাই। কিছু আইটেমকে বলি আমরা রেভিনিউ নেচারের, কিছু আইটেমকে বলি আমরা ক্যাপিটাল নেচারের। তো রেভিনিউ নেচারের মধ্যে আমরা কি জানি, অল সর্ট অফ রেভিনিউ এন্ড এক্সপেন্স, এগুলো হচ্ছে ইনকাম স্টেটমেন্ট রিলেটেড আইটেম। আর যেগুলো আমার অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি, এগুলো হচ্ছে আমার ব্যালেন্স শিট রিলেটেড আইটেম, বা যেগুলোকে আমরা বলছি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। ব্যালেন্স শিটের আরেকটা নাম হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, আর ইনকাম স্টেটমেন্টের আরেকটা নাম হচ্ছে স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম। হোয়াট এভার দ্য নেম, ফরম্যাটটা হচ্ছে এরকম যে আমরা প্রথমে ট্রায়াল ব্যালেন্স করব, তারপর তার সাথে অ্যাডজাস্টমেন্ট থাকবে, অ্যাডজাস্টমেন্ট থাকার পরে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স হবে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে ফিগারগুলোকে আমরা পোস্টিং দিব, যেটা যেখানে যায় সেখানে দিয়ে আমরা এটাকে কনক্লুড করব। এই টোটাল প্রসেসটাকে আমরা বলছি ওয়ার্কশিট। এবং পরীক্ষার প্রশ্নে তোমাদের একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে, যেমন এখানে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, ক্যাশ ব্যালেন্স 15,200, সাপ্লাইস 2,500, প্রিপেইড ইন্স্যুরেন্স 600, ইকুইপমেন্ট 5,000, নোটস পেয়েবল 5,000 ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল 2,500 ক্রেডিট, আনআর্ন সার্ভিস রেভিনিউ 1,200 ক্রেডিট, ওনার্স ক্যাপিটাল 10,000 টাকা ক্রেডিট, ওনার্স ড্রয়িংস 500 টাকা ডেবিট, সার্ভিস রেভিনিউ 10,000 টাকা ক্রেডিট, স্যালারি এন্ড ওয়েজেস এক্সপেন্স 4,000 টাকা ডেবিট, রেন্ট এক্সপেন্স 900 টাকা ডেবিট। সব মিলে ডেবিটের যোগফল 28,700 এবং ক্রেডিটের যোগফল 28,700। তার মানে ট্রায়াল ব্যালেন্সটা দেওয়া আছে। এটা হচ্ছে প্রথম প্রশ্নটাকে হুবহু তুলে ফেলাই হচ্ছে ফার্স্ট 2 ঘরের কাজ, এখানে আর কোনো কাজ নাই। তাহলে এটার ব্যাপারটা কি দাঁড়ালো, তোমার প্রশ্নে যে জিনিসটা দেওয়া থাকবে সেটাকে তুলে ফেলাই হচ্ছে প্রথম 2 ঘরের কাজ শেষ। এরপরে কি, এরপরে তোমার এই অ্যাডজাস্টমেন্ট গুলো আছে, এই অ্যাডজাস্টমেন্ট গুলোকে আমাদের অ্যাডজাস্টমেন্ট যে কলামটা আছে এই কলামটা এখানে এনে অ্যাডজাস্টমেন্ট গুলোকে বসাইতে হবে। ধরো যখন আমরা লিখবো, যেমন প্রথম অ্যাডজাস্টমেন্টটা যদি দেখি যে Pioneer debit an additional account supplies expense 1,000 for the cost of supply used and credit supplies। তার মানে এখানে তারা কি করেছে, এখানে সাপ্লাইস ছিল কত, 2500। এই 2500 টাকা সাপ্লাইস এর মধ্যে
তারা আলটিমেটলি কি করেছে, সাপ্লাইস বললো যে আমাদের ব্যালেন্সে 1,500 টাকার সাপ্লাইস খরচ হয়ে গেছে। তো 1,500 টাকা যদি সাপ্লাইস খরচ হয়, তাহলে 1,500 টাকা সাপ্লাইস খরচ হলে আমরা কি লিখি নরমালি, সাপ্লাই যখন ইউজ হয়ে যায়, আমরা যখন এই যে প্রিপেড এর বা আমরা যখন অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো করেছিলাম তখন কি করি, আমরা এক্সপেন্স কে করি ডেবিট আর অ্যাসেট কে করি ক্রেডিট, তাই না? সাপ্লাইস যখন ইউজ হয়, প্রিপেড এর যে ফর্মুলাটা ছিল এক্সপেন্স ডেবিট অ্যাসেট ক্রেডিট, তাই না? তাহলে এখানে এক্সপেন্সটা কি, এখানে এক্সপেন্সটা হচ্ছে কি সাপ্লাইস এক্সপেন্স। তাহলে আমরা যে এই যে এখানে ট্রায়াল ব্যালেন্সটা দেখছি, এখানে কি সাপ্লাইস এক্সপেন্স নামে কি কোনো এক্সপেন্সের ঘর আছে? তোমরা যেই ট্রায়াল ব্যালেন্সটা দেখছো, এখানে সাপ্লাইস এক্সপেন্স নামে কোনো ঘর কি আছে অ্যাকাউন্ট টাইটেলের ঘরে? তোমরা কি শুনতে পাচ্ছ? নাই স্যার। নাই। এখন যখন থাকবে না, যেখানটায় তুমি এটাকে ক্লোজ করেছো তার নিচে সাপ্লাইস এক্সপেন্স নামে একটা ঘর ক্রিয়েট করতে হবে। যদি থাকতো তাহলে ওইটা সোজা সাপ্লাইস এক্সপেন্স ডেবিট অ্যাডজাস্টমেন্টের ঘরে ডেবিটে টাকাটা বসায় দিতা। আমি কি এই কথাটা বুঝাইতে পারছি? ধরো যদি উপরে সাপ্লাইস এক্সপেন্সটা থাকতো, তাহলে সাপ্লাইস এক্সপেন্স সোজা অ্যাডজাস্টমেন্টের ঘরে আমরা ডেবিটে টাকাটা বসাতাম, ডেবিটের ঘরে টাকাটা বসাতাম। কিন্তু যেহেতু আমাদের এখানে সাপ্লাইস এক্সপেন্স নামে কিছু নাই, আমরা এই যে এখানে সাপ্লাইস এক্সপেন্স নামে একটা আইটেম আমরা ক্রিয়েট করেছি সবার নিচে, খেয়াল করেছো? সাপ্লাইস এক্সপেন্স, 1,500 টাকা ডেবিট, সাপ্লাইস ক্রেডিট, ওই যে উপরে সাপ্লাইস আছে এটা সোজা হচ্ছে ক্রেডিট। তাহলে আমাদের এ নাম্বারের জার্নাল এন্ট্রিটা অ্যাডজাস্টমেন্টে দেওয়া হয়ে গেল। কি ছিল প্রথমটা, সাপ্লাই ইউজ হয়েছে, সাপ্লাই ছিল 2,500 টাকা, বললো তারা সাপ্লাইজের ব্যালেন্স থাকবে 1,000 টাকা, অথবা বলেছে 1,500 টাকা আমার সাপ্লাইজ খরচ হয়েছে, হোয়াট এভার। আলটিমেটলি গিয়ে আমাদের এখানে 1,500 টাকা সাপ্লাইজ আমরা ইউজ করেছি। তো 1,500 টাকা সাপ্লাই যদি ইউজ হয়, অ্যাডজাস্টিং এন্ট্রিটা হচ্ছে সাপ্লাইস এক্সপেন্স ডেবিট সাপ্লাইস ক্রেডিট, সাপ্লাইস এক্সপেন্স ডেবিট সাপ্লাইস ক্রেডিট। এখন যেহেতু সাপ্লাইস এক্সপেন্স যেটা আছে সেটা যেহেতু আমাদের ঘর নাই, সেই জন্য অ্যাকাউন্ট টাইটেলের ঘরে আমাদের এই ঘরটা ক্রিয়েট করে সাপ্লাইস এক্সপেন্স লিখতে হবে ডেবিট। তো সাপ্লাইস এক্সপেন্স লিখে অ্যাডজাস্টমেন্টের ঘর লিখেছি ডেবিট 1,500, আর সাপ্লাইসের সোজা ক্রেডিট লিখেছি 1,000। এই অ্যাডজাস্টিং এন্ট্রিটা কি বুঝতে পারছো? অ্যাডজাস্টমেন্টের ঘরে যে এন্ট্রিটা, ডেবিটের ঘরে ডেবিট, ক্রেডিটের ঘরে ক্রেডিট। ডেবিট সোজা কি লিখেছি সাপ্লাইস এক্সপেন্স, ক্রেডিট সোজা হচ্ছে সাপ্লাইস। এটা কি বুঝতে পারছো প্রথম এন্ট্রিটা এ? জি স্যার। ওকে, দেন বি। বিতে হচ্ছে পায়োনিয়ার ডেবিট এন্ড এডিশনাল অ্যাকাউন্ট ইন্স্যুরেন্স এক্সপেন্স 50 ফর দ্য ইন্স্যুরেন্স দ্যাট হ্যাজ এক্সপায়ার এন্ড ক্রেডিট প্রিপেইড ইন্স্যুরেন্স। তার মানে এখানে ইন্স্যুরেন্সের মধ্যে বলেছে যে 1 মান্থের ইন্স্যুরেন্স আমাদের এক্সপায়ার হয়েছে। তাহলে 12 মাসের জন্য যদি ইন্স্যুরেন্স হয় 600 টাকা, এক মাসের জন্য ইন্স্যুরেন্স হবে 50 টাকা। তাহলে ইন্স্যুরেন্স যখন আমার এক্সপায়ার হয়ে যায় এক মাসের, অ্যাডজাস্টিং এন্ট্রিটা হচ্ছে কি ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রিটা হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। এখন আমরা কিন্তু পুরো ট্রায়াল ব্যালেন্সটা খেয়াল করে দেখছি, এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে কোনো আইটেম নাই, তাই নিচে আবার ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে একটা আইটেম ক্রিয়েট করতে হবে। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট লিখে ডেবিটের ঘরে 50,000, প্রিপেইড ইন্স্যুরেন্স আমার উপরে আছে, এটা সোজা ক্রেডিট 50 50। তাহলে তোমরা বুঝতে পেরেছো সেকেন্ড এন্ট্রিটা একই রকম আগেরটার মতোই প্রিপেইড ফর্মুলাতে পড়েছে। তোমার প্রিপেইড যদি আনএক্সপায়ার্ড থেকে একটা অংশ এক্সপায়ার্ড হয়, এক্সপায়ার্ড অংশের জন্য এক্সপেন্স হয় ডেবিট, অ্যাসেট হয় ক্রেডিট। ঠিক আছে? থার্ড যেটা তোমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হয়েছে, প্রশ্নে বলা আছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হয়েছে তোমার, বলা হলো যে 40 টাকা, প্রশ্নে বলা আছে। এখন এই 40 টাকা ডেপ্রিসিয়েশনের জন্য আমরা জার্নাল এন্ট্রি দেই হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে ক্রেডিট। এখন আমাদের পুরো ট্রায়াল ব্যালেন্সটা যদি খেয়াল করি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নামে কোনো আইটেম আমাদের নাই, আবার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আইটেম নামেও কোনো আইটেম নাই। যদি এরকম দুইটাই না থাকে তাহলে দুইটাই নিচে লিখতে হবে। খেয়াল করো, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে আমরা লিখেছি, আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্সও লিখেছি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। যখন একটা আইটেমও থাকবে না দুইটাই নিচে লিখতে হবে, যদি একটা থাকে একটা না থাকে একটা নিচে লিখতে হবে, আর যদি দুইটাই থাকে তাহলে একটাও নিচে না লিখে ওই দুটা সোজা লিখতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি বিষয়টা? অ্যাডজাস্টমেন্ট কলামে আমরা কিভাবে কাজটা করি?
বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, দেন ডি নাম্বার বলা হয়েছে যে পায়োনিয়ার ডেবিট আনআর্ন সার্ভিস রেভিনিউ 400 ফর সার্ভিস পারফর্ম এন্ড ক্রেডিট সার্ভিস রেভিনিউ 400। তার মানে এখানে হয়তো যে আনআর্ন যেটা আছে, আনআর্ন এর মধ্যে একটা অংশ আর্ন হয়ে গেছে। তো আনআর্ন এর কোন একটা অংশ যদি আর্ন হয়ে যায়, তাহলে ডেফিনেটলি আমার কি হবে, লায়াবিলিটি কমে যাবে আর রেভিনিউ বেড়ে যাবে। এখানে লায়াবিলিটিটা কি, আনআর্ন সার্ভিস রেভিনিউ। আনআর্ন সার্ভিস রেভিনিউ নরমালি ক্রেডিট ব্যালেন্স ইন্ডিকেট করে। তো রেভিনিউ যদি আমার কমে যায়, আনআর্ন থেকে মানে লায়াবিলিটি কমে যায়, তাহলে লায়াবিলিটি ক্রেডিট নরমালি বাড়লে আর লায়াবিলিটি কমে গেলে হচ্ছে ডেবিট। তাহলে ডেবিটটা কি দাঁড়াচ্ছে, আনআর্ন সার্ভিস রেভিনিউ, আর ক্রেডিট হচ্ছে কি, সার্ভিস রেভিনিউ। এখন দেখো সার্ভিস রেভিনিউ এবং আনআর্ন সার্ভিস রেভিনিউ দুইটাই অরিজিনাল ট্রায়াল ব্যালেন্সে ছিল, সো কোনোটাই আমাকে কিন্তু আর লিখতে হচ্ছে না, কারণ এই দুইটাই উপরে আছে। তাহলে আমরা লিখছি কি, আনআর্ন সার্ভিস রেভিনিউ সোজা লিখছি ক্রেডিট, আর সার্ভিস রেভিনিউ সোজা আনআর্ন সার্ভিস রেভিনিউ সোজা লিখছি ডেবিট অ্যাডজাস্টমেন্টে, আর সার্ভিস রেভিনিউ সোজা ক্রেডিট লিখছি অ্যাডজাস্টমেন্টে। তাহলে এন্ট্রিটা হচ্ছে কি, এন্ট্রিটা হচ্ছে যে আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এটা গেল ডি। ই নাম্বার বলছে সার্ভিস রেভিনিউ অ্যাক্রুড। তার মানে তুমি সার্ভিস দিয়েছো, টাকাটা পাওনি। তো তুমি যদি সার্ভিস রেভিনিউ জমা হয় বা বকেয়া হয়, তুমি রেভিনিউ করেছো, টাকা যদি পাইতা ক্যাশ হতো ডেবিট, আর টাকা না পেলে কি হবে, টাকা না পেলে হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। তাহলে তোমাকে লিখতে হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এখন অ্যাকাউন্ট রিসিভেবল নামে কোনো আইটেম উপরে আছে কিনা, যদি অ্যাকাউন্ট রিসিভেবল থাকে তাহলে তোমাকে ক্রিয়েট করতে হবে না, আর যদি না থাকে তোমাকে নিচে লিখতে হবে। সম্ভবত উপরে নাই, তাই তোমাকে লিখতে হয়েছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর সার্ভিস রেভিনিউ আছে ওইটা সোজা আমরা লিখেছি ক্রেডিট 200। এখানে দেখো একটা স্পেস আছে, তার মানে কি সার্ভিস রেভিনিউ সোজা দুইটা আইটেম আসছে বলছে, কিন্তু এটা স্পেস আছে, অন্য কোনটাতে স্পেস নাই, কারণ প্রত্যেকটাতে একটা করে অ্যাডজাস্টমেন্ট আসছে, এখানে দুইটা অ্যাডজাস্টমেন্ট আসছে, সেই কারণে কিন্তু এখানে তোমার একটা স্পেস দেওয়া আছে। তাহলে আমরা অ্যাডজাস্টমেন্টটা কি করেছি, যখন আমরা সার্ভিস পারফর্ম করেছে আমার কোম্পানি, টাকাটা এখনো পায়নি, অ্যাকাউন্ট রিসিভেবল হবে ডেবিট, সার্ভিস রেভিনিউ হবে ক্রেডিট। তো অ্যাকাউন্ট রিসিভেবল নামে কোনো আইটেম অরিজিনাল ট্রায়াল ব্যালেন্সে ছিল না বলে নিচে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল নামে একটা আইটেম ক্রিয়েট করেছি। এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে ডেবিট, সার্ভিস রেভিনিউ হচ্ছে ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এটা গেল ই। এফ নাম্বার বলছে ইন্টারেস্ট অ্যাক্রুড, মানে তোমার সুদ বকেয়া হয়েছে। তাহলে অ্যাক্রুড এক্সপেন্সের অ্যাডজাস্টিং এন্ট্রি ছিল তোমার এক্সপেন্স ডেবিট, লায়াবিলিটি ক্রেডিট। তার মানে কি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। তুমি যদি অরিজিনাল ট্রায়াল ব্যালেন্স খেয়াল করে দেখো, এখানে ইন্টারেস্ট এক্সপেন্স নামে কোনো আইটেম নাই, ইন্টারেস্ট পেয়েবলও নাই। তাহলে তোমাকে নিচে দুইটা আইটেমই ক্রিয়েট করতে হয়েছে, ইন্টারেস্ট এক্সপেন্সও ক্রিয়েট করতে হয়েছে, ইন্টারেস্ট পেয়েবল ক্রিয়েট করতে হয়েছে। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, এফ নাম্বার যেটা। জিতে কি বলছে, স্যালারিজ অ্যাক্রুড, তোমার স্যালারি বলা হয়েছে বকেয়া হয়েছে, তো স্যালারি বকেয়া হলে একই আইটেম, স্যালারি এন্ড ওয়েজেস এক্সপেন্স ডেবিট, স্যালারি এন্ড ওয়েজেস পেয়েবল। তাহলে উপরে খেয়াল করে দেখতে হবে স্যালারি এন্ড ওয়েজেস আছে কিনা, হ্যাঁ স্যালারি এন্ড ওয়েজেস আছে, তাই স্যালারি ওয়েজেস এক্সপেন্স ডেবিট, স্যালারি এন্ড ওয়েজেস পেয়েবল নাই বলে নিচে স্যালারি এন্ড ওয়েজেস পেয়েবল ক্রিয়েট করতে হবে, এটা করতে হবে ক্রেডিট। তাহলে এই কয়টা অ্যাডজাস্টমেন্টই ছিল। তাহলে প্রথমে হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, তারপর আমরা দিয়েছি অ্যাডজাস্টমেন্ট। ট্রায়াল ব্যালেন্সের পাশাপাশি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। এখন এগুলোকে অ্যাডজাস্ট করে যেই ট্রায়াল ব্যালেন্সটা পাবো তাকে বলা হবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। যেমন ধরো ক্যাশের ব্যালেন্স কত, 15,000, তার সাথে কিন্তু কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, এটা সোজা কোনো অ্যাডজাস্টমেন্ট আছে, তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সও 15,200 ডেবিট হবে, কারণ এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই। অন্যদিকে সাপ্লাইস আছে কত, 2,500 ডেবিট, 1,500 ক্রেডিট, তাহলে নেট ডেবিট কত থাকবে, 1,000। তাহলে সাপ্লাইস সোজা আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে লিখতে হবে 1,000। আমি কি বুঝাইতে পারলাম বিষয়টা? আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা কিভাবে করব, প্রথম দুই কলাম তো প্রশ্নে দেওয়া ছিল, পরের দুই কলাম আমরা এতক্ষণ ডিসকাস করলাম, এখনকার দুই কলাম হচ্ছে এটার সাথে এটাকে অ্যাডজাস্ট করে যেটা হবে সেটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। তারপর এখান থেকে বিভিন্ন জায়গায় আইটেম আমরা পাঠাবো বিভিন্ন জায়গায়। তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা কি তোমরা বুঝতে পারছো কিভাবে করছি আমরা? প্রথম যে ক্যাশ, এর সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট আছে, সোজা ক্যাশ সোজা আছে কি? তোমরা কি দেখতে পাচ্ছ না স্ক্রিনটা? নাই কিছু।
তার মানে এখানে নাই মানে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, যেটা আছে সেটাই বসে যাবে। দেখো পরের শীটে আছে, এই যে 15,200 ছিল, এই 15,200 অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে বসে যাবে, কারণ এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট হয়নি। আর 2,500 যেখানে ছিল ডেবিট, 1,500 ক্রেডিট, তাহলে নেট ডেবিট আছে 1,000। 600 ছিল ডেবিট, 50 হচ্ছে ক্রেডিট, তাহলে 550 হচ্ছে ডেবিট। 5,000 ডেবিট, এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, 5,000 ডেবিট হবে। আবার এখানে 2,500 ক্রেডিট, কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, 2,500 ক্রেডিট। আনআর্ন সার্ভিস রেভিনিউ 1,200 ছিল আমার ক্রেডিট, 400 হচ্ছে ডেবিট, তাহলে ক্রেডিট আছে 800। মানে 1,200 হচ্ছে আমার যেহেতু ক্রেডিট, 400 যদি এখানে আরো ক্রেডিট থাকতো তাহলে 1,600 হইতো, কিন্তু 400 হয়ে গেছে ডেবিট, তাহলে ডেবিট ক্রেডিট অ্যাডজাস্ট করলে নেট ক্রেডিট থাকবে 800। ওনার্স ক্যাপিটাল যে 10,000 ছিল ক্রেডিট, 10,000 আছে। ড্রয়িংস যা ছিল তাই আছে। সার্ভিস রেভিনিউ 10,000 ছিল এখানে ক্রেডিট, সাথে আরো 4,200, তার মানে 10,600 হচ্ছে আমাদের এখানে, 400 আর 200 600, তাহলে 10,600 হচ্ছে আমাদের ক্রেডিট। স্যালারি অ্যান্ড ওয়েজেস এক্সপেন্স 4,000 ছিল ডেবিট, 1,200 হচ্ছে আরো ডেবিট, তার মানে 5,200 হচ্ছে ডেবিট। 900 হচ্ছে রেন্ট এক্সপেন্স ডেবিট, এই 900 হচ্ছে রেন্ট এক্সপেন্স ডেবিট। তাহলে এটুক পর্যন্ত ছিল আমার ট্রায়াল ব্যালেন্স সোজা যা ছিল। আর নিচে স্যালারি এক্সপেন্স, সাপ্লাইজ এক্সপেন্স 1,500 ডেবিট, আর কিছু প্রিভিয়াস ব্যালেন্স ছিল না, তাই 1,500ই ডেবিট হবে অ্যাডজাস্টমেন্টে। ইন্স্যুরেন্স এক্সপেন্স 50 ডেবিট, 50 ডেবিট হবে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 40 ক্রেডিট, 40 ক্রেডিট হবে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 40 ডেবিট, 40 ডেবিট হবে। অ্যাকাউন্ট রিসিভেবল 200 ডেবিট, 200 ডেবিট হবে। ইন্টারেস্ট এক্সপেন্স 50 ডেবিট, 50 ডেবিট হবে। ইন্টারেস্ট পেয়েবল 50 ক্রেডিট, 50 ক্রেডিট হবে। স্যালারি ওয়েজেস পেয়েবল 1,200 ক্রেডিট, 1,200 ক্রেডিট হবে। তাহলে ওভারঅল এগুলা যখন আমি এখানে পাঠাবো তখন আমাদের বোথ সাইড মিলে যাবে, এটাও 30,190, এটাও 30,190। তাহলে আমরা কিন্তু 10টা কলামের মধ্যে অলরেডি 6টা কলাম করে ফেলেছি। প্রথম 2 কলাম হচ্ছে প্রশ্নে দেওয়া ছিল, পরের 2 কলাম হচ্ছে আমরা অ্যাডজাস্টমেন্ট করেছি, তারপরের কলাম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করার পরে আমাদের ট্রায়াল ব্যালেন্সের অবস্থাটা কি, এটাকে আমরা বলছি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এই 6 কলাম পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন তোমাদের যেটা করতে হবে, আমাদের যে ফিগারগুলো পেয়ে গেছি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার জন্য, এখানে দুইটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের নাম দেওয়া হয়েছে, ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট। এখানের মধ্যে অ্যাডজাস্টেড ফিগারগুলো ট্রান্সফার হবে, প্রিভিয়াস যে ফিগারগুলো ছিল এগুলো আমরা ভুলে যাব। এখন ধরো ক্যাশ, ক্যাশ কি এটা রেভিনিউ, এক্সপেন্স না অ্যাসেট? ক্যাশ কি? ক্যাশ কি রেভিনিউ না এক্সপেন্স না অ্যাসেট? স্যার অ্যাসেট স্যার। অ্যাসেট। তাহলে ক্যাশ যেহেতু অ্যাসেট, আমাদের ব্যালেন্স শিটে আমরা নেই, তোমরা খাতায় একটু নোট করে রাখো, ব্যালেন্স শিটে নেই আমরা অ্যাসেট, লায়াবিলিটি এন্ড ইকুইটি, এই তিনটা জিনিস। আর ইনকাম স্টেটমেন্টে আমরা নেই রেভিনিউ এবং এক্সপেন্স রিলেটেড আইটেমগুলো, রেভিনিউ এবং এক্সপেন্স রিলেটেড আইটেমগুলো। তাহলে ক্যাশকে আমরা সরাসরি কোথায় পাঠিয়ে দিব? ব্যালেন্স শিটের ডেবিটে, কারণ এখানে যেদিকে আছে সেদিকেই যাবে। ডেবিট ক্রেডিট নিয়ে তোমার চিন্তা করতে হবে না। ক্যাশ যদি এখানে ডেবিট থাকে অ্যাডজাস্টমেন্টে, ওইখানে যেও ডেবিট হবে, তাহলে ক্যাশ সরাসরি ব্যালেন্স শিটে ডেবিট ঘরে চলে আসবে। ওকে, তাহলে এখানে সরাসরি বসাই দিবা 15,200। ঠিক আছে? জি স্যার। এই দেখো, এই সরাসরি 15,200 ওখানে চলে গেল। এরপর সাপ্লাইস, সাপ্লাইসেরও যে 1,000 টাকা আছে সেটা তোমার অ্যাসেট, এটাও ব্যালেন্স শিটে ডেবিটে চলে যাবে, এটাও ব্যালেন্স শিটে দেখো ডেবিটে চলে গেছে। প্রিপেইড এক্সপেন্স 550 টাকা অ্যাসেট, প্রিপেইড মানে তোমার অ্যাসেট। তোমার কাছে যদি কোনো মোবাইলে অ্যাডভান্স লোড করা থাকে, তুমি যদি এখান থেকে কোনো খরচ না করো তাহলে ওইটা পুরোটা তোমার অ্যাসেট, যতটুকু খরচ হবে সেটা হচ্ছে মোবাইল এক্সপেন্স, আর যেটা আনএক্সপায়ার্ড থাকতেছে সেটা হচ্ছে অ্যাসেট। তাহলে 550 টাকার প্রিপেইড তোমার কাছে আছে, এই 550 টাকা হচ্ছে তোমার অ্যাসেট। আবার ইকুইপমেন্ট, এটাও তোমার অ্যাসেট, এটাও অ্যাসেট, এই যে ব্যালেন্স শিটে চলে গেছে, অ্যাসেট মানে ব্যালেন্স শিটে চলে যাবে। নোটস পেয়েবল, এটা হচ্ছে একটা লায়াবিলিটি, এই লায়াবিলিটি চলে যাবে, নোটস পেয়েবল 5,000, এই লায়াবিলিটি চলে যাবে ব্যালেন্স শিটের ক্রেডিটে। অ্যাসেট, লায়াবিলিটি এবং ইকুইটি, তিনটা আইটেম, অ্যাসেট, লায়াবিলিটি এবং ইকুইটি, এই তিনটা। এরপর ধরো অ্যাকাউন্টস পেয়েবল, এটাও লায়াবিলিটি, অ্যাকাউন্টস পেয়েবল এটাও লায়াবিলিটি 2,500। এরপর আনআর্ন সার্ভিস রেভিনিউ, এটাও লায়াবিলিটি 800। এই আনআর্ন সার্ভিস রেভিনিউ এটাও চলে গেছে তোমার হচ্ছে ব্যালেন্স শিটের ক্রেডিটে। এরপর ওনার্স ক্যাপিটাল, এটাও তোমার মানে ইকুইটি, ওনার্স ক্যাপিটাল হচ্ছে পার্ট অফ ইকুইটি, এই ইকুইটি চলে যাচ্ছে ব্যালেন্স শিটের ক্রেডিটে। তারপর ওনার্স ড্রয়িংস, এটা হচ্ছে রিডাকশন অফ ইকুইটি, ইকুইটি থেকে এখানে তো মাইনাসের ঘর নাই, ডেবিটে নিয়ে যাবো আমরা, তাহলে অটোমেটিক মানে ক্যাপিটালকে যেহেতু ক্রেডিট করছি, ড্রয়িংসকে যদি ডেবিট করি অটোমেটিক এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে এটাই হয়েছে, দেখো
এখানে ড্রয়িংস কে আমরা ব্যালেন্স শিটে ডেবিট করেছি। সার্ভিস রেভিনিউ তোমাদের বলা হয়েছিল যে রেভিনিউ এবং এক্সপেন্স গুলো আসবে ইনকাম স্টেটমেন্টে। সার্ভিস রেভিনিউ হচ্ছে তোমার আয়কে নিয়ে গেছে আমরা ইনকাম স্টেটমেন্টের ক্রেডিটে। স্যালারি এন্ড ওয়েজেস এক্সপেন্স এটা ব্যয়, এটা নিয়ে আসছে ইনকাম স্টেটমেন্টের ডেবিটে। রেন্ট এক্সপেন্স ব্যয়, এটা নিয়ে আসছি আমরা ইনকাম স্টেটমেন্টের ডেবিটে। সাপ্লাইস এক্সপেন্স এটাও আমার খরচ, এটা চলে আসছে ইনকাম স্টেটমেন্টে। ইন্স্যুরেন্স এক্সপেন্স এটাও চলে আসছে ইনকাম স্টেটমেন্টে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটাকে আমি বলেছিলাম কন্ট্রা অ্যাসেট, মানে অ্যাসেটের বিপরীত। অ্যাসেট হলে যেমন ডেবিট দিকে থাকে, অ্যাসেট না বলে কন্ট্রা বলে এটা ক্রেডিটে গেছে। কোথায়? ব্যালেন্স শিটে, কারণ অ্যাসেটকে আমরা রিপোর্ট করি ব্যালেন্স শিটে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এই খরচটা হচ্ছে আমার ইনকাম স্টেটমেন্ট আইটেম, তাই এটাকে নিয়ে আসছি আমরা ইনকাম স্টেটমেন্টে। অ্যাকাউন্টস রিসিভেবল এটা হচ্ছে আমাদের একটা অ্যাসেট। অ্যাকাউন্টস রিসিভেবলটা হচ্ছে তোমার একটা অ্যাসেট। তাহলে রিসিভেবল যদি আমাদের অ্যাসেট হয়, এটাকে আমরা কিন্তু অ্যাসেটের ওইখানে দেখাচ্ছি রিসিভেবলকে। অ্যাকাউন্ট রিসিভেবল দেখাচ্ছি সরাসরি অ্যাসেটের ঘরে। ইন্টারেস্ট এক্সপেন্স এটা দেখাচ্ছি ইনকাম স্টেটমেন্টে খরচের ঘরে। ইন্টারেস্ট পেয়েবল এটা আমাদের লায়াবিলিটি, এটা দেখাচ্ছি আমরা কোথায়? ব্যালেন্স শিটের লায়াবিলিটি দিকে। স্যালারি এন্ড ওয়েজেস পেয়েবল এটা হচ্ছে আমাদের লায়াবিলিটি। তাহলে এই যে যেটা যেখানে দেখানোর আমরা এখানে পাঠিয়ে দিলাম। তোমাদের কাছে কি বিষয়টা ক্লিয়ার? যেগুলোকে যেখানে পাঠালাম খালি খেয়াল করতে হবে কোনগুলোকে কোথায় পাঠালাম। অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি এইগুলোকে আমরা পাঠাইছি ব্যালেন্স শিটে। অন্যদিকে ইনকাম এবং এক্সপেন্স এগুলোকে পাঠাইছি আমরা ইনকাম স্টেটমেন্টে। বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার। স্যার ছকটা যদি একটু বড় হতো তাহলে ভালো হতো, মানে ছোট ছোট এখন তো আসলে আমরা ছকটা ফোনে। তোমার বড় হইলে এক পেজে আসতো না, অনেকগুলো আইটেম তো একটা পেজে আনতে গেলে এটাই ম্যাক্সিমাম স্পেস। দেখো তারপরে আমি লাইনের নিচে পর্যন্ত আসছি। স্যার আসলে ফোনে একটু ছোট ছোট দেখাচ্ছে তো স্যার, মানে একটু ধরতে কষ্ট হচ্ছে এই তো। এটা বুঝতে লাইন পারছি, কারণ বলতে তোমার আসলে যদি হাতের কাছে কম্পিউটার থাকতো তাহলে তোমার জন্য আসলে স্ক্রিনটা একটু বড় লাগতো। বাট ফোনে যাদের আছো তাদের একটু বারবার খেয়াল করে কষ্ট করে দেখতে হবে, কারণ তোমাদের ওই মানে অডিওটা শুনতে হবে, এটা একটু দেখতে হবে, ভিজুয়ালটাও। তোমার বাসায় বা যেখানে কম্পিউটার আছে সেখানে প্রয়োজনে এটাকে ইয়া করে তোমাকে একটু দেখতে হবে, এটা ভালো করে বোঝার জন্য। যেহেতু তোমার 5টা ঘর, 5টার ভিতরে ডেবিট ক্রেডিট আছে, তার মানে 10টা ঘর। 10টা ঘরকে পুরো জিনিসটা একসাথে দেখাতে গেলে আসলে এর চেয়ে বড় ফন্ট করার সুযোগ নাই। কারণ তোমার যদি এটা স্ক্যাটার্ড বা ভাঙা থাকতো, তুমি কিন্তু স্টেপ বাই স্টেপ কোথায় কিভাবে যাচ্ছে এই জিনিসটা বুঝতে পারতে না। এখানে 5 স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে ট্রায়াল ব্যালেন্স যা আছে দিয়ে দেওয়া। সেকেন্ড স্টেপ হচ্ছে এর সাথে অ্যাডজাস্টমেন্ট করা। থার্ড স্টেপ হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করা। ফোর্থ স্টেপ হচ্ছে এখান থেকে ইনকাম স্টেটমেন্টে যেগুলো যায় সেগুলো পাঠানো। ফিফথ স্টেপ হচ্ছে এখান থেকে যেটা ব্যালেন্স শিটে যায় সেখানে পাঠানো, এবং পুরো জিনিসটাকে এভাবে কমপ্লিট করা। স্যার এক্সামে কি এরকম পাশাপাশি লেখা লাগবে? মানে হ্যাঁ আমি হ্যাঁ, যদি এভাবে তোমার চাই। খাতাকে তোমার একটু ইয়া না করলে তোমাকে একটু ডিফারেন্ট ভাবে পুরোটা আটাতে পারবে না একটা জায়গায়। আমি কি চাইলে স্যার দুইটা পেজ মানে হ্যাঁ একসাথে হ্যাঁ, দুটা নিতে পেজ পারি? একসাথে এপাশ ওপাশ করে করতে পারবা। আলটিমেটলি মানে যাতে ভিজিবল হয় পুরো 10টা ঘর। ও, ধন্যবাদ স্যার। এখন ধরো আমরা এই যে করলাম, এখনো কিন্তু শেষ হয় নাই। আমরা এগুলা পোস্টিং দিলাম, দেওয়ার পর এখন এটাকে যোগ বিয়োগ করে লাভ বা লস আছে সেগুলোকে আনতে হবে। যেমন এখানে আসে কমপ্লিট হয়েছে, দেখো আমরা যখন ইনকাম স্টেটমেন্টে যোগ করছি ক্রেডিট দিকে হচ্ছে 10,600। ক্রেডিট দিকে 10,600 মানে আমার ক্রেডিট 10,600 মানে আয় হয়েছে 10,600, আর ব্যয় হয়েছে 7,740 টাকা। তাহলে আয় যদি বড় হয় ব্যয় যদি ছোট হয় তাহলে আমার কি প্রফিট হবে না লস হবে? আয় বড় প্রফিট ব্যয় হবে। ছোট, প্রফিট হবে না? প্রফিট হবে। হ্যাঁ, এটাকে আমরা বলছি নেট ইনকাম। নেট ইনকাম লিখছি টোটালের ঘরে, আগে যেটা ক্লোজ করে দিয়েছিলাম নেট ইনকাম লিখে এই ব্যালেন্সিং ফিগারটা 2860 টাকা, এই 2860 টাকা আমরা যখন দিলাম তখন আমার ইনকাম স্টেটমেন্টের দুই সাইডই মিলে গেল। এখন এই যে নেট ইনকাম হলো, যদি নেট লস হইতো তাহলে পিকচারটা উল্টা থাকতো। 10,600 থাকতো ডেবিটে আর 7,740 থাকতো ক্রেডিটে। তখন এই ফিগারটা বসতে যায় কোথায়? যে জায়গাটা গ্যাপ আছে সেখানে। এখন ধরো ইনকাম হইলে তোমার কি ইকুইটি বাড়ে না কমে? ইনকাম হলে তোমার ব্যবসায় ইকুইটি বাড়বে না কমবে? স্যার ইকুইটি বাড়বে মনে হয়। ইকুইটি বাড়বে মনে হয় না, এটাই সার্টেন। এখন ইকুইটি বাড়লে ডেবিট না ক্রেডিট? স্যার এটা হচ্ছে ক্রেডিট। ইকুইটি বাড়লে ক্রেডিট। তাহলে দেখো আমরা এই ব্যালেন্স শিটের ঘরে ক্রেডিটের ঘরে লিখছি, কারণ ব্যালেন্স শিট তো আমরা বলছিলাম তোমাদের রিপোর্ট করি অ্যাসেট, লায়াবিলিটি আর ইকুইটি। তাহলে ইকুইটি বেড়ে গেছে মানে ক্রেডিট। এখন দেখো ডেবিটের যোগফলের সাথে ক্রেডিট যখন মিলাবো আমার বোথ সাইড মিলে যাবে। এখানে এসে ওয়ার্কশিটটা কমপ্লিট হলো। এখানে উপরে লেখা আছে স্টেপ 5 টোটাল দা স্টেটমেন্ট কলাম, কম্পিউট দা নেট ইনকাম অর নেট লস এন্ড কমপ্লিট দা ওয়ার্কশিট। কমপ্লিট দা ওই যে ডাব্লিউর মতো শুধু দেখা যাচ্ছে কমপ্লিট দা ওয়ার্কশিট।
তাহলে ওয়ার্কশিটটাকে আমরা কমপ্লিট করলাম। এই 5টা স্টেপই হচ্ছে আমাদের ওয়ার্কশিটের জন্য জানতে হবে। এখন কি তোমরা বিষয়টা ইন্ডিপেন্ডেন্টলি বুঝতে পারবা আমরা কিভাবে শুরু করেছি? ওয়ার্কশিট জিনিসটা কি, এটাকে আমাদের এরকম একটা ব্ল্যাঙ্ক ফরম্যাট থাকে, প্রথমে আমরা প্রশ্ন থেকে ট্রায়াল ব্যালেন্সের ফিগার গুলাকে আনি, তারপরে অ্যাডজাস্টমেন্ট দেখে অ্যাডজাস্টমেন্ট গুলাকে বসাই, তারপর আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করি, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা ফিগারকে পাঠাই ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটে, ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটে যাওয়ার পরে আমাদের নেট ইনকাম নেট লস হয় এবং সেভাবে আমরা টোটাল ওয়ার্কশিটটাকে কমপ্লিট করি। ক্লিয়ার? জি স্যার। এই ধরনের একটা পরীক্ষায় তোমাদের ফুল প্রশ্ন আসে। এটা প্রতিবার একটা ওয়ার্কশিট আসে, কিছু অ্যাডজাস্টমেন্ট থাকে, কিছু জার্নাল থাকে, লেজার থাকে, ট্রায়াল ব্যালেন্স থাকে, তার সাথে আবার কিছু ক্লোজিং এন্ট্রি থাকে। তাহলে ক্লোজিং এন্ট্রি কি আজকে বুঝতে পারবা না অন্য ক্লাসে করবে? ক্লোজিং এন্ট্রি একটু ডিফারেন্ট টাইপের আবার। স্যার আজকে না গাই স্যার, কালকে এখানে যে আমরা 5টা স্টেপ আছে, এখানে এই স্টেপ গুলো আসলে একটু মাথার মধ্যে নিতে হবে। প্রথমত আমি হয়তো তোমাদেরকে বিষয়গুলো দেখা দিতে পারবো, আমার কোনো সমস্যা নাই, কিন্তু তোমাদের আসলে একসাথে নিতে গিয়ে হয়তো একটু লোড পড়তে পারে। তো আমি এমনি স্লাইডটা তোমাদের শেয়ার করে দিচ্ছি, আর লেকচার আজকে যতটুকু লেকচার হয়েছে অতটুকু রেকর্ডটা পাঠিয়ে দিচ্ছি, তোমরা একটু সময় করে দেখো, দেখে তারপরে আবার আমরা তোমাদের এমনি অফিসিয়ালি ক্লাস সাসপেন্ড হলো, আমি তোমাদের কোর্স শেষ করে দিব। শেষ করে দেওয়া বলতে এখানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং পার্টটা শেষ হলো, আরেকটা আছে কিন্তু কস্ট ম্যানেজমেন্ট, ওই পার্টে কিন্তু এখন আমি যাই নাই। কস্ট ম্যানেজমেন্ট পার্টটাও কিন্তু তোমাদের দেখাইতে হবে। দুইটা জিনিস নিয়ে হচ্ছে তোমার টোটাল কোর্স। হ্যাঁ, কারণ আসলে কোর্সটা শুরু হয়েছে দেরি করে, আর ক্লাসগুলো আসলে ধরো লাইভলি বোর্ডে হলে যেমন তোমাকে যত সহজে দেখানো যেত, এখন কিন্তু এগুলাকে করতে যে তোমার জন্য এগুলা রেডি করা, এগুলো অর্গানাইজড ওয়েতে অনেক জায়গায় পাওয়া যায় না, এগুলাকে গোছানো তোমার উপযোগী করে তৈরি করা আসলে অনেক ঝামেলার কাজ এগুলো। হ্যাঁ, আর তোমাদের তো মোটামুটি যারা একটু অ্যাটেন্টিভ রেগুলার ক্লাস করো, বাসায় পড়ছো, তাদের জন্য সহজ হচ্ছে। বাট যারা খালি যে অন করে রাখতেছো বা লেকচার জমায় রাখতেছো যে কোনো এক সময় পড়বা, তাদের জন্য আসলে কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। হুম, তাহলে আজকে এতটুকুই, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার।